রিসেন্ট টাইমে আমরা দেখি। সো আমি আমার দেশের মানুষের উপর আমার ট্রেমেন্ডাস কনফিডেন্স, আমার আস্থা প্রচুর, এবং ব্যক্তিগতভাবে আমি আমার দেশের মানুষের উপর আমার প্রচন্ড রকম আস্থা আছে। এই যে সমস্ত আরোপিত ক্রাইসিস তৈরি করা হয়েছে বিভিন্ন সময়, ইতিপূর্বে এখনো করা হচ্ছে, 1971 স্বাধীনতার পর থেকে করার চেষ্টা করা হয়েছে, সবগুলোই মাঠে মারা গিয়েছে, এদেশের মানুষ পরাজিত করেছে। এবং সেই স্থল যে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ আজকে অন্তত ক্রিকেট খেলার মানুষের যে ঢল এবং মানুষের যে স্বতঃস্ফূর্ততা সেটি। স্যার আমি আসবো আপনার কাছে, মোশাররফ ভাই এবং শফিক স্যার, আপনাদের দুজনের কাছে আমার একটি কমন প্রশ্ন, যেমনটা বেনজি স্যার বলছিলেন যে আসলে এই ধরনের হত্যাকারে কারা সুবিধা পায়, সেটি দিয়ে কিন্তু অনেক বেশি মানে পরিষ্কার হয়ে যায় চিত্রটি। আপনার নিশ্চয়ই মনে আছে যে স্যার আপনিও সে সময় আমাদের এই সেটেই কিন্তু ছিলেন যেদিন ইতালিয়ান নাগরিক মারা যায়, এবং আজকে তদন্ত যাদের নাম এসছে কিংবা যারা স্বীকার করছেন, কিংবা আমরা অনেক বড় ভাইয়েরকে শুনি, বা তারা অলরেডি বলেছেন যে 5 লক্ষ টাকা এবং 50 লক্ষ টাকা ইত্যাদি ইত্যাদি সবকিছু এখন একের পর এক কাহিনীগুলো বের হচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সময়টা এমন একটি সময় যে যখন অস্ট্রেলিয়া আসবে কি আসবে না একটা ছুতো খোঁজার একটা চেষ্টা চলছিল, ঠিক সেই সময়ে যারা এই কাজটা করলো তাদের কি ন্যূনতম দেশপ্রেম বলতে কিছু নেই? এখানে ক্রিকেটের একটা সম্পর্ক যুক্ত রয়েছে, যে বাংলাদেশ ভালো খেলছে তাদের একটা সুযোগ দেওয়ার একটা ব্যাপার ছিল, তাহলে দেশপ্রেমের ঊর্ধ্বেই হচ্ছে সন্ত্রাসবাদ, কি বলবেন? হ্যাঁ দেখুন, একটু আগে আমাদের ডিজি মহোদয় বললেন যে কথাগুলো, সেগুলি আসলে কথা, কে বেনিফিশিয়ারি সেটা দেখতে হবে। কখন এই ঘটনাগুলো ঘটলো? যেই মুহূর্তে আমাদের বিরোধী দলীয় নেত্রী লন্ডনে, তিনি সেখানে অলরেডি বিরোধী দলীয় নেত্রী মানে হচ্ছে পার্লামেন্টের বাইরের বিরোধী দলীয় নেত্রী, তিনি লন্ডনে আছেন, তিনি তার পুত্রকে নিয়ে বিভিন্ন সভা সমাবেশে বক্তৃতা করছেন, সেটি বড় কথা নয়। আরেকটি জিনিস আপনারা দেখবেন, সেটি হচ্ছে টিআইবি বলছেন যে পার্লামেন্ট। স্যার আমি ওই জায়গাগুলোতে একটু পরে আসতে চাই, আমি পরিষ্কার করে যদি আপনি উত্তর দেন যে আসলে আমাদের দেশপ্রেমের চাইতো, কারণ আজকে সারা বাংলাদেশের মানুষ উৎসব করছে যে বাংলাদেশ এত অসাধারণ খেলা খেলছে, যে সেই জিম্বাবুয়ের 10 নম্বর ব্যাটসম্যান নামতেই হয়নি, সে নামবেই না, যে কারণ নেমে লাভ নেই, কারণ বাংলাদেশের এরকম পারফরমেন্স, এবং এটি ক্রিকেটের রেকর্ড, মানে যেটি আমরা আজকে বাংলাদেশের মানে যেটি দেখলো। কিন্তু এইটি যদি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যদি বাংলাদেশ এরকম জয় পেত, তাহলে সেই ইন্টারন্যাশনাল রেটিং এ বাংলাদেশ কোথায় যেত? তো সো আমাদের দেশপ্রেমটি এই জায়গাটিতে নেই কেন, যে আমরা সামান্য অর্থের কাছে আমরা ভাড়াটিয়া খুন করতে আমরা চলে যাই, এবং সেটিও রাজনৈতিক পরিচয় এবং বড় ভাইদের নির্দেশে? না, দেশপ্রেম আমাদের নেই, এটা ঠিক না। যারা করছে এটা তারা একটা গ্রুপ, তারা কিন্তু হোল পপুলেশন নয়, এটা বুঝতে হবে। না হলে কিন্তু এই আমাদের ক্রিকেট মাঠে লক্ষ লোকের সমাবেশ হতো না। আজকে কি আপনি রাস্তাঘাটে দেখছেন কোথায় আতঙ্ক? কোথাও কি আতঙ্ক আছে? হ্যাঁ, এই দেশে এই যেটা বেনজির সাহেব বলছেন, আমরা তো সবকিছু মোকাবিলা করে আসছি। আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের এখানে দেশপ্রেমের কোনো অভাব নেই। প্রশ্নটি মানে একদম পরিষ্কার করে বলতে চাই যে এই বিজয় যদি আজকে অস্ট্রেলিয়ার প্রেক্ষিতে হতো, বিরুদ্ধে হতো, তাহলে কিন্তু বাংলাদেশের ক্রিকেটের একটা স্বর্ণোজ্জ্বল ভূমিকা ছিল। কিন্তু যেই ইতালি নাগরিক কেন হত্যা হয়েছে, কে হত্যা করেছে, এগুলো কিন্তু গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তাহলে একটা কর্মী, যে রাজনৈতিক কর্মী এই হত্যাকাণ্ড ঘটালো, তার দেশপ্রেমকে আমি চ্যালেঞ্জ করতে চাই যে তারা কি দেশ নিয়ে কখনো ভাববে না? অবশ্যই। আসলে আপনি যে কথাটি বলেছেন, যে আলোচনা আমি শুনছিলাম এখানে, বাংলা বিশেষ করে বাঙালিদের দেশপ্রেম নিয়ে কিন্তু প্রশ্ন তোলা কোনো, আমি সেই রাজনৈতিক কর্মী, সে একটি রাজনৈতিক দলের কর্মী, আমি কমিশনার, তার ছোট ভাই কালকে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছে যে 5 লক্ষ টাকার বিনিময়ে এই হত্যাকাণ্ড, কিন্তু একটাবারও দেশের ক্রিকেটের কথা ভাববো না। আমি বলছি আপনার কথা, আমি বলছি যে আমি যে কথাটি বলতে চাচ্ছি যে দেশপ্রেম নিয়ে বাঙালিদের ব্যাপারে প্রশ্ন করার কোনো সুযোগ নাই। কারণ আপনি দেখেছেন যখনই এই ক্রিকেট বা অন্য যে কোনো জাতির যে কোনো গৌরবে আমরা কিন্তু সকল দল মত নির্বিশেষে আমরা কিন্তু এই উৎসব সবসময় উপভোগ করি বা আমরা উৎসব করতে পছন্দ করি। আজকে আপনি যে কথাটি বলেছেন, এখানে র্যাবের ডিজি মহোদয় আছেন, আপনি লক্ষ্য করবেন যে এই যে অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশে যে আসবে না, এটা কিন্তু এই হত্যাকাণ্ডের 2 দিন আগের ঘটনা, এর সাথে কিন্তু কোনো সম্পর্ক ছিল না। আমরা যতটুকু পত্রিকায় দেখেছি যে মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলা হয়েছে যে আমেরিকা দূতাবাস থেকে বলা হয়েছে বাংলাদেশে এভাবে একটা থ্রেট রয়েছে, কিন্তু আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলা হচ্ছে না, এই ধরনের কোনো তারা পায়নি। সুতরাং এখানে আমার মনে হয় একটা কমিউনিকেশনের বিরাট একটি গ্যাপ রয়েছে। এই ক্ষেত্রে সরকার যদি আরো, আমার মনে হয় আরো সেক্ষেত্রে
রাজনীতি বা ক্রিকেট না, কিন্তু আমরা জানি কোন প্রেক্ষিতে। আমি আসবো আপনার কাছে, আমি একটু স্যারের কাছে যেতে চাই। স্যার, আজকে বাংলাদেশের গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে, সেটিতে আপনার একটি ছোট্ট ইন্টারভিউ ছাপা হয়েছে যে জামাত জেএমবিতেই আইএস এর বীজ। মার্কিন দুই গবেষক সেটি তথ্য উপাত্ত এবং বেশ কিছু তথ্য তারা সরবরাহ করেছে, এবং আমি ব্যক্তিগতভাবে তাদের দুজনের সঙ্গেই আজকে ফোনে কথা বলেছি, এবং তারাও তাদের যুক্তি তর্ক উপস্থাপন করেছেন। বিশেষ করে সেই প্রতিবেদনে আপনি বলছেন যে জেএমপি উগ্রবাদ সম্পর্কে আমরা জানি, মানে আপনার বক্তব্য থেকে আমি পড়ে শোনাচ্ছি, জামাত যদিও হতাশ হয়ে এমন বড় পরিসরে শুরু করে, মানে জেএমপির কার্যক্রমে বা আইএস হয়ে যায়, তাহলে অত্যন্ত বিপজ্জনক হবে, এবং বাংলাদেশে কেউ যাতে আইএস এর মৃত্যু না হয় সেই দিকে সবার খেয়াল রাখতে হবে। কি বলবেন? বিষয়টা হচ্ছে এরকম যে জেএমবি কার্যক্রম সম্পর্কে বাংলাদেশের মানুষ সবাই জানি আমরা, এবং তাদের কর্মকাণ্ড কিভাবে তারা কাজ করেছে এবং তাদের নেতাদের বিচার হয়েছে, এগুলো সব পুরনো ইতিহাস, আমরা সবাই জানি এগুলো। এখন সাম্প্রতিককালে যে ঘটনাটা ঘটেছে, যে বলা হচ্ছে যে কিছু কিছু জামাতের কর্মী যারা বিভ্রান্ত হয়ে তারা জেএমবিতে জয়েন করতে পারে, এরকম আভাস ইঙ্গিত দেওয়া হয়েছে কোথাও কোথাও। যে দুটো ম্যাগাজিনের দুটো যে আর্টিকেলের কথা আপনি বললেন, সেখানেও এরকম একটা ইঙ্গিত দেওয়া হয়েছে। এটা অস্বাভাবিক কিছু না। আপনি দেখবেন যে অতীতেও কখনো কখনো যারা যখন ওপেনলি রাজনীতি করার সীমাবদ্ধতা তৈরি হয়, যখন কাজ করার সুযোগ থাকে না, তখন কিন্তু এসব এক ধরনের জঙ্গিবাদের জন্ম হয়। আমি আমার ইন্টারভিউতে আমি বলেছি যে সোমালিয়ার এক্সাম্পল আমি দিয়েছি। এক সময় সোমালিয়া এক ধরনের স্টেবিলিটি ছিল, সেই সোমালিয়াতে যখন স্টেবিলিটি থাকলো না, তখন কিন্তু সেখানে আল শাবাবের জন্ম হয়েছে। আপনি আফগানিস্তানের ঘটনা দেখেন, যখন স্টেবিলিটি বন্ধ হয়েছে তখন কিন্তু উগ্রবাদের সেখানে জন্ম হয়। আজকে পাকিস্তানের দিকে তাকান, সেখানে ডেমোক্রেসি আছে বটে, কিন্তু সেখানে কিন্তু উগ্রবাদ মাথাচাড়া দিচ্ছে। আমরা যেটা বলি, থিওরিটিক্যালি আমরা যেটা বলি, ভ্যাকুয়াম থিওরি নামে একটা থিওরি আছে আমাদের, সেখানে আমরা বলার চেষ্টা করি আন্তর্জাতিক সম্পর্কের ছাত্ররা, যখনই ঘর বন্ধ হয়ে যাবে, আপনি ব্রেক নিতে পারবেন না, তখনই কিন্তু। অসংখ্য ধন্যবাদ আপনাকে। একটু থামাই যে বেঞ্জি স্যার এবং শফিক স্যার, মানে তারিক শামসুর রহমানের কথাটা আমি যদি একটু বুঝে থাকি পরিষ্কার, যে যখন ঘর বন্ধ হয়ে যাবে বা আমি নিঃশ্বাস নিতে পারব, তখন জঙ্গিবাদের একটা উত্থান হবে, তবে এরকম একটা, মানে 1975 থেকে 96 সাল পর্যন্ত বাংলাদেশে জামাতে ইসলাম রাজনীতি করেছে এবং তারা কোনো বাধার সম্মুখীন হয়নি। তখন কি বাংলাদেশে কোনো ধরনের কোনো জঙ্গিবাদের উত্থান ঘটেছিল? অনেক জঙ্গিবাদ ছিল। দক্ষিণ বাংলায় সর্বহারা কাজ করেছে, আমরা সিরাজ সিকদারের দেখেছি আমরা। তার মানে হয় কি, এটা এভাবে, যেটা আমাদের ডক্টর তারিক শামসুর রহমান সাহেব বলেছেন, এটা একাডেমিক কথা, ঠিক আছে, এটা একাডেমিক কথা। থিং ইজ দ্যাট যে এইটাই যে একমাত্র কারণ তা কিন্তু না, আরো অনেক কারণ থাকতে পারে। দ্যাট ক্যান বি ওয়ান অফ দ্য মেজর রিজন, বাট আরো অনেক কারণ থাকতে পারে। কারণ আমরা দেখেছি এই ধরনের আমাদের জঙ্গিবাদ দেখেছি আমরা, ওই যে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি, লাল পাতা পার্টি, বিভিন্ন জনযুদ্ধ করেছে, কিন্তু জনযুদ্ধ এরা করেছে। এবং আমাদের ওই অঞ্চল, দক্ষিণ অঞ্চলটা কিন্তু 80 দশক 90 দশক পর্যন্ত বলা যায় যে একটা খুবই উপদ্রুত এলাকা ছিল। কিন্তু এটা একইভাবে আমরা দেখেছি সিরাজ সিকদার, এক সময় দেখেছি গণবাহিনীও দেখেছি আমরা, দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ জঙ্গিবাদী কর্মকাণ্ড। তো এগুলো যে একদম ছিল না তা কিন্তু না, ছিল। আর হচ্ছে যে এই যে যেটা হচ্ছে যে আমার মনে হয় যে যতদিন পর্যন্ত না আমরা এই যে পরমত সহিষ্ণুতা, এটা কিন্তু সবার জন্য প্রযোজ্য। এখন একটা গভর্নমেন্ট ক্ষমতায় গিয়েছে, আমি এই মুহূর্তে ক্ষমতা নাই, ওরে পা ধরে টেনে হিচড়ে নামাতে হবে, এটাই কিন্তু আমাদের এই সাইকোলজি, এই মেথডটি কিন্তু আমাদের এই সমস্যাগুলো জন্ম দেয় আমাদেরকে। যেটা আমি গণতন্ত্র কিন্তু আমাদের আসলে পশ্চিমা একটা বিষয়, এটা কিন্তু আমরা উই বর্ড ফ্রম দি ওয়েস্ট, ডেভেলপড ওয়েস্ট, এবং সেখানে I know that he was in America and he stayed there and worked there in America and lived there in America. উনি ওখানে পড়াশোনা করিয়েছেন। আমি কিছুদিন আমেরিকা কাজ করার উপলক্ষে আমি কিছুদিন আমেরিকা ছিলেন, আমি ইউএনএ কাজ করেছি, আমি ইউএনএ কোয়ার্টারে I worked there for around 2 years, এবং I lived in New York. তো এখন আমরা দেখেছি এখানে এন্টায়ার পশ্চিম, নট অনলি ইন আমেরিকা, ইন ইউকে, ইন জার্মানি, ইন ফ্রান্স, এভরিওয়্যার, ডেমোক্রেসি কিন্তু একটা 5-year এন্ড গেম। মানে 5 বছর শেষ হলে একটা গভর্নমেন্টের মেয়াদ, তার শেষ হওয়া 3-4 মাস আগে থেকে পরবর্তী সরকার কি বলে নির্বাচনের জন্য একটা কিছু দেখি আমরা, সরকার ইলেকশন হয়, এরপর যে কাজে ফিরে যায়।
এবং ওই তারপরে আবার যখন সময় আসে তার বিগত 5 বছরের মূল্যায়ন তারা করে। কিন্তু আমাদের এখানে আমার যেটা পার্সোনাল কি বলে একটা অ্যাসেসমেন্ট হবে, আমি জানি না আমার এখানে যারা প্যানেলে যারা আছেন তাদের মে এগ্রি অর নট, বাট ইটস মাই পার্সোনাল অ্যাসেসমেন্ট, যে সেটা হচ্ছে এই যেহেতু আমাদের দেশে এখনো 24% লোক দরিদ্র সীমার নিচে বসবাস করেন, যেহেতু এখনো একেবারে এক্সট্রিম পভার্টি, শিয়ার পভার্টি যে লাইন আছে তার নিচে প্রায় 8% লোক বসবাস করে, যেই কারণে এই সমস্যাটা হচ্ছে। যখনই আমার ইনকাম পার ক্যাপিটা ইনকাম এখন $1400 আছে, এটা যখন 1800-1900 হবে তখন বোধহয় এই সমস্যাটা থাকবে না। এই যে কিছু বেকার লোক গিয়ে রাস্তাঘাটে নেমে যাওয়া, দিনের পর দিন বসে থাকা রাস্তার মধ্যে, এইগুলো তখন দে উইল নো দ্যাট যে আমি কাজ করলেই আমি ভালো থাকবো, আমার গভর্নমেন্ট কখন ক্ষমতা যাবে তখন গিয়ে টেন্ডার পাবো, তখন গিয়ে চাকরি পাবো, এই তখন গিয়ে কি বলে জোর করে কাজ বাগিয়ে নেব, তখন গিয়ে টার্মিনাল দখল করব, করে আমি গাড়ি কিনবো, এই মানসিকতা থাকবে না। এবং ওই 15-20 লোক প্রত্যেক একটা পার্টি অফিসে বসে থাকবে না এবং পরবর্তী ইলেকটেড গভর্নমেন্টকে নামানোর চেষ্টা করবে না। এইটা আমার ধারণা বর্তমানে এই বর্তমান সরকারের নেতৃত্বে যেভাবে ইকোনমিক গ্রোথটা হচ্ছে, যদি ইফ ইউ নো দ্যার ইজ মানে আমি মনে করি যে কনজেনিয়াল অ্যাটমসফিয়ার, তাহলে 19 সালের মধ্যে কিন্তু আমরা 1819 চলে যাব, গেলে তখন এই আমাদের এই যে সমস্যাটা আছে এটা থাকবে না। আমার মনে হয় এটা 3-4 বছরের সমস্যা, 5 বছরের মাথায় ইনশাআল্লাহ আমি খুব অপটিমিস্টিক, আই ডোন্ট নো, আই মে বি টু মাচ অপটিমিস্টিক। আমাকে যদি শুরু করতে বেনজির সাহেব একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং ইট সাউন্ডস লাইক একাডেমিশিয়ানের মতো কথা বলেছেন উনি, এবং আই অ্যাপ্রিশিয়েট দ্যাট, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং এটি হলো আসল কথা, দেশে যদি দরিদ্রতা বাড়ে, আমি আপনাকে এক্সাম্পল দিয়ে দেখাতে পারবো, যদি দরিদ্রতা বাড়ে তাহলে এই দরিদ্র লোক জনগোষ্ঠী আপনার ভালনারেবল হয়ে যায়, এই জঙ্গি গোষ্ঠীটা এদেরকে রিক্রুট করে। আমি আপনাকে এক্সাম্পল দিই সিরিয়ার কথা। সিরিয়াতে আপনি জানেন যে অঞ্চলটা এখন তারা কন্ট্রোল করে আইএস, তারা আইএস প্রতিটি সোলজারের জন্য $430 তারা পে করে, মানে $430 থেকে শুরু করে তারা। এবং আপনি এটাকে টার্গেট করে এটাকে অ্যাট্রাক্ট করার জন্য তারা আমাদের মতো দেশ, এবং বাংলাদেশ অনেকে আছে ওখানে কাজ করছে, আমাদের সেই তথ্য হয়তো অনেকের কাছে নাই, পাকিস্তান থেকে যাচ্ছে, আফগানিস্তান থেকে যাচ্ছে, শুধুমাত্র যে পলিটিক্যালি আইডিওলজি মোটিভেটেড হয়ে গেছেন তা না, কিছু লোক গেছেন আইডিওলজিক্যালি, কিন্তু কিছু লোক গেছেন যে এটা একটা জব তাদের জন্য। সুতরাং আজকে এটা খুব সিগনিফিকেন্ট কথা, যদি আমাদের দেশে দারিদ্রতার হার কমাতে পারি, এই যে 20% কথা উনি বললেন, 8% কত অতি দরিদ্র 8% কথা বলেছেন, এটাকে যদি আমরা 0 পর্যায়ে নেমে আনতে পারি, তাহলে ডেফিনেটলি এই লোকগুলো কিন্তু আর কারো দ্বারা ইনফ্লুয়েন্সড হবে না। এটা একটা দিক। স্যার আমি একটা ছোট্ট প্রশ্ন, মানে আমি ভুলে যাব পরে, যে আমরা বলছিলাম যে $420 $430 এরকম দিয়ে শুরু তাদের, তারপর আস্তে আস্তে বাড়ে। বাংলাদেশি টাকা হিসাব করলে সেটি 70-80 হাজার 90 হাজার 1 লাখ টাকা তারও উপরে কিন্তু তাদের বেতন এটি। এবং মার্কিন যুক্তরাষ্ট্র সেই আইএস দমনের নামে বিশ্বব্যাপী একটা কি বলবো যে সমষ্টিগত একটা আক্রমণের চেষ্টা করলো, কিন্তু পুতিন কিন্তু সর্বপ্রথম এই জিনিসটি প্রকাশ করলেন যে তারা কিন্তু সবাই নিয়মিত বেতনভুক্ত সৈনিক, এটি একটি দিক। পাশাপাশি তাদের যে অ্যাটিচিউডটি আমরা দেখেছিলাম যে একেবারে সাগরের মধ্যে মানুষকে জবাই করা ইত্যাদি, রক্ত, সেই আইএস যখন এখন মানে অস্তিত্ব সংকট নিয়ে যে রাশিয়ান বিমান ধ্বংস হয়, এটি বোধহয় তারা করেছে, মানে ছোট্ট একটি করে বাংলাদেশি বিদেশি খুন হয়েছে, এটি বোধহয় তারা করেছে। মানে মনে হচ্ছে যে সিংহ হঠাৎ করে ইঁদুর হয়ে গেল, মানে ব্যাপারটি কেন? বিষয়টা হচ্ছে মানে আপনি যেভাবে অ্যানালাইসিস করলেন, এখানে দ্বিমত করার কিছু সুযোগ নেই। এই টাকা একটা ফ্যাক্টর, অর্থ একটা ফ্যাক্টর, যে কারণে আমরা অনেকদিন থেকে বলে আসছি যে বাংলাদেশে জঙ্গিদের জন্য অর্থায়ন হচ্ছে, যে কোনো ভাবেই হোক, অভ্যন্তরীণ ভাবে হতে পারে, বাইরে থেকে হতে পারে, এটার কন্ট্রোল করাটা খুব জরুরি। এবং আপনাকে একটু স্মরণ করিয়ে দেয় আমি, 2012 সালে জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলে, যেখানে বেনজির সাহেব একসময় কাজ করতে জাতিসংঘে, সেখানে একটা রেজলিউশন নেওয়া হয়েছিল বাংলাদেশের দুটো অর্গানাইজেশনের কথা আমি বলি আপনাকে। একটা অর্গানাইজেশন ছিল গ্লোবাল রিলিফ ফাউন্ডেশন, আল হারমাইন, এখানে তারা আল কায়দা স্যাংশন কমিটি, এই দুটো সংগঠনকে বলেছিল তাদের কাছে অর্থায়ন হয় এবং এই অর্থায়নের একটা অংশ জঙ্গি কার্যক্রমে ব্যবহৃত হয়। স্যার আমি আসবো, কিন্তু আমার পরিষ্কার প্রশ্নের উত্তরটি যে সেই এত সিংহের মতো যার শক্তি, কি করে হঠাৎ করে ইঁদুর হয়ে গেলেন, সেটির একটা ব্যাখ্যা আমি শোনার চেষ্টা করবো। আপনার নিশ্চয়ই মনে আছে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর আমরা এরকম বড় একটি শক্তি দেখেছিলাম যে পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার সংগ্রাম কমিটি, লন্ডনে বসে যাদেরকে অর্থায়ন সমস্ত কিছু করত, এবং পরবর্তীতে কালের বিবর্তনে দেখেছি যে সেটি এখন ইঁদুর তেলাপোকায় পরিণত হয়েছে। আমি শুনবো আপনাদের কাছ থেকে, আমি ছোট্ট একটি বিরতি নিয়ে ফিরতে চাই। তো দর্শক নিচ্ছি ছোট্ট বিরতি, থাকুন এটি নিউজের সঙ্গেই।
আয়োজন নিউজ আওয়ার এক্সট্রা বাকি অংশ দেখার জন্য। আমরা আজকে কথা বলছি এটাই বাংলাদেশ, অর্থাৎ শত প্রতিকূলতার মধ্যেও ঘুরে দাঁড়ানোর যে একটি অন্তহীন চেষ্টা, এবং সেই চেষ্টাই বাংলাদেশের সৃষ্টি। আমাদের আজকের আলোচক বৃন্দ আলোচনা করছেন। স্যার, আপনার কাছে একটু আসতে চাই, বিরতির আগে যেই জায়গাটিতে আমরা ছিলাম, যে আমরা সেই পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটি লন্ডনে বসে যারা এই কাজগুলি করতেন, বা আজকে যারা আমরা আইএস এর চিত্রটি দেখি, যে আইএস এত বড় শক্তিশালী, পুরা ইসলামী স্টেট, সিরিয়া, লিবিয়া, টিবিয়া, এত শক্তি তাদের, হ্যাঁ, এবং সেটি রাশিয়া আক্রমণের আগে কেউ জানতোই না যে তারা মাসিক বেতনের ভিত্তিতে তারা যুদ্ধ করতেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আমরা মানুষ হত্যার যে নৃশংসতা দেখেছি তারা সমুদ্রের পাড়ে নিয়ে সবাইকে জবাই করে হত্যা করছে, তারা ভিডিও ছেড়ে দিচ্ছে, তারপর স্বীকার করছে যে এটি তারা করছে। সেই আইএস এর আজকে খবর হচ্ছে যে পুলিশ হত্যা হবে একজন বাংলাদেশে, সেটি আইএস করেছে, সেটি তাদের আবার এখান থেকে বলতে হবে। অর্থাৎ সিংহ কি করে যেন ইঁদুর হয়ে গেল। স্যার, কি বলবো? আমার প্রশ্ন, এটা কি আসলে আইএস বলছে? সেটা আমার প্রশ্ন। আমার এটা বুঝতে হবে যে দি আইএস which is fighting in Syria and Iraq, তাদের সঙ্গে কি আমাদের কোনো ধরনের কোনো মতাদর্শগত বা অন্য কোনো ইন্টারেস্ট কনফ্লিক্ট আছে কি? আমরা তো শুনি নাই। আইএস এর যে এক্সিস্টেন্স ফর লাস্ট কাপল অফ ইয়ার্স, সেই সিন্স দি বিগিনিং অ্যান্ড সিন্স ইজ ইনসেপশন, বাংলাদেশের গভর্নমেন্টের সঙ্গে বা বাংলাদেশের পপুলেশনের সঙ্গে বা নাগরিকদের সঙ্গে আইএস এর কোনো মতবিরোধ আছে বা কোনো সংঘর্ষ আছে, কনফ্লিক্ট আছে, আমরা তো শুনি নাই। তাহলে হঠাৎ করে এখন ওই এখানে কি বলে ওই গ্রামে, রংপুর গ্রামের মধ্যে একজন নিরীহ বৃদ্ধ কি বলে একটা জাপানিজকে মেরে আইএস এ যেতে হবে, আর দেখতেছি আমরা এই আইএস এ আপলোড করে তার টঙ্গি থেকে। স্যার, আমরা সাভারের যে ঘটনা, যে আইএস মোটর পত্রিকায় পড়েছি, যেটি সাভার মোটরসাইকেল থেকে নামলো, এসে সালাম বিনিময় করলো, আমাদের এটি নিউজে লাইভ সেটি দেখিয়েছে, যে আমাদের রিপোর্টাররা বলেছে, তারপর আপনি ভালো আছেন এটি জিজ্ঞেস করলো, তারপর হত্যা করে চলে গেল, তারপর আইএস দায় স্বীকার করলো। এই হলো আইএস এর একটি চারিত্রিক বিশ্লেষণ। এটাকে আইএস বলা ঠিক হবে না। এটি আসলে আমাদের দেশে আমরা বিভিন্ন সময় এখানে ইনস্টেবিলিটি তৈরি করার জন্য যে গোষ্ঠী তৎপর ছিল, তারাই এখন পর্যন্ত, কারণ আমি এই জন্য মন্তব্য করতে চাই না ডেফিনেটিভ, বিকজ স্টিল আন্ডার ইনভেস্টিগেশন। সে কারণে অ্যাজ এ ল এনফোর্সার আমার পক্ষে এই মুহূর্তে সরাসরি মন্তব্য করা ঠিক হবে না, আমি করব না, বিকজ এইটা আমার মনে হয় উই শুড অ্যালাউ দি ইনভেস্টিগেশন টু বি কনক্লুডেড এন্ড দেন মন্তব্য করা ঠিক হবে। তবে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই গত কয়েক বছরে সিন্স দ্য ইনসেপশন অফ আইএস আমরা শুনি নাই যে বাংলাদেশের জনগণের সঙ্গে বা দেশের সঙ্গে তাদের কোনো কনফ্লিক্ট আছে। তাহলে হোয়াই দে উইল কাম টু বাংলাদেশ, এবং এখানে এসে পুলিশ মারবে চৌকির মধ্যে, নবীন পুলিশ সদস্য চাকরি 6 মাস আছে তাকে মারবে, অথবা যে বৃদ্ধ অশীতিপুর বৃদ্ধ যে বসে যায় জাপানের লোক যে ঘাস চাষ করে, এই ঘাস চাষিকে কেন এসে মারতে হবে আইএস এর ওই সিরিয়া থেকে এসে? এইটার কোনো লজিক্যাল কারণ আমাদের কাছে নাই। এবং আরেকটা বিষয় হলো যে আমরা যদি দেখি যে আইএস এর যে লক্ষ্য, তাতে করে তো তাদের ভালো ব্রিডিং গ্রাউন্ড হওয়া উচিত ছিল পাকিস্তান, তাই না? তাদের ব্রিডিং গ্রাউন্ড হওয়ার কথা ছিল হচ্ছে আফগানিস্তান। তো এইখানে তারা কেন হোয়াই দে উইল অল অফ আ সাডেন দে উইল পপ আপ? সো এইটা আমার কোশ্চেন। আমি কিন্তু কোনো আপনি মন্তব্য করছেন নাকি তারা উল্টো প্রশ্ন করছেন, আমি বুঝতে পেরেছি। কারণ অ্যাজ এ ল এনফোর্সার আমি বলবো না যে আছে কি আছে না, বিকজ ইনভেস্টিগেশন ইজ অন, এবং আমরা এটাকে উই শুড অ্যালাউ ইট টু বি কনক্লুডেড। অসংখ্য ধন্যবাদ স্যার। আসলে যে বিষয়টি নিয়ে আমরা বারবার বলার চেষ্টা করছি, যে তাহলে এই সব আইএস প্রচারণায় লাভ কার, সেটি আমাদের খতিয়ে দেখতে হবে। পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটি করে কারা বাংলাদেশ বিরোধী প্রচারণা করেছিল সেই 72, 73, 74, 75-এ, এর মধ্যে কি কোনো যোগসূত্র খুঁজে পান কিনা? এটা দেখুন, এটা সেই লন্ডনে গোলাম আজম করেছিলেন এটা, হ্যাঁ, পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটি, গোলাম আজম পাকিস্তান থেকে লন্ডন গিয়ে এই কাজটি শুরু করেছিলেন, পাকিস্তান থেকে করেছেন। কিন্তু গোলাম আজম না থাকলে কি হবে? আমরা তো দেখেছি এই গোলাম আজমের যারা খুব ঘনিষ্ঠ, তাদের গাড়িতে আমার জাতীয় পতাকা, আমার শহীদের রক্তে রঞ্জিত জাতীয় পতাকা আমরা দেখি নাই। আমরা দেখেছি তাদেরকে মন্ত্রিসভায়, এবং মন্ত্রিসভায় শুধু এমন মন্ত্রিসভা, যেই মন্ত্রিসভা দিয়ে 400-র উপরে এনজিওর পারমিশন লাইসেন্স দেওয়া হয়েছিল। এবং এক সময় এই বাংলাদেশের কাগজে ছাপা হয়েছে ইসলামী ব্যাংক শুধু একটি ফাইন্যান্সিয়াল ইয়ারে তার সামাজিক খাতে ব্যয় হচ্ছে 5,500 কোটি টাকা। আপনারা আইএস খুঁজছেন কেন? এখানে কি এই জামাত নেই? এখানে কি আনসারুল্লাহ বাংলা টিম নেই?
এখানে হিজবুল মুজাহিদিন নেই? আছে তো, আছে না? এবং শুধু ওই যে আইএস $400 দেয়, $450 দেয়, $500 দেয়। আমরা কি জানি? আমরা তো জানি যে যারা জামাতের ডিস্ট্রিক্ট লেভেলে যারা মজলিসে শুরার সদস্য, তাদের জন্য একটা মোটরসাইকেল এবং মাসোয়ারা আছে 2000 থেকে 3000 টাকা। এটা তো বাংলাদেশেই আছে, এটা তো আইএস এর দরকার নেই। এখানে যে জিনিসটা হচ্ছে, আইএস কে যদি ইনভাইট করা যায়, আইএস কে যদি এখানে এস্টাবলিশ করা যায় যে এগুলো আইএস করছে, তাহলে লাভটা কার হচ্ছে? কার? বিশ্বব্যাপী একটা প্রচারণা না, শুধু বিশ্বব্যাপী প্রচারণা, সোজা কথা মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার বিপক্ষ শক্তি যারা, যেটা এখন ওই জামাত আশ্রয়ী বা রাজাকার আলবদর আশ্রয়ী যে বিএনপি, তারা লাভবান হচ্ছে। তারা লাভবান হলে কি হবে? বাংলাদেশে এই জঙ্গিরা কি 2000 থেকে শুরু করে জঙ্গিরা সবচেয়ে মানে রুদ্র রূপ ধারণ করেনি? তারা মানুষ টানিয়ে মারেনি ব্যানিক সৃষ্টি করার জন্য? তো বাংলাদেশের মানুষকে এগুলি পাত্তা দিয়েছে? পাত্তা দেয়নি। কিন্তু যে জিনিসটা আমি আপনাকে বলি, শুধু বাংলাদেশে নয়, আজকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সে দাবি করতে পারে, সে বলতে পারে যে আমরা যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল টর্চার, দুইটা পর্তুগিজ ছাত্রের উপরে টর্চারের ভিত্তিতে 1961 লন্ডনে যার জন্ম হয়েছিল, একজন ব্রিটিশ আইনজীবী পিটার বেনসন, তিনি এই করেছিলেন, এই অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গঠন করেছিলেন। তারপরে তার 6টি টার্গেট ছিল। প্রথম টার্গেট হলো মৃত্যুদণ্ডের বদলে অন্য শাস্তি দাও, 100 বছর দাও, তাতে আসলে মৃত্যুদণ্ড, এটা সে বলতেই পারে। তা 2 নম্বর হচ্ছে নারী, শিশু, তারপরে সংখ্যালঘু, আদিবাসী, এই ধরনের যত জনগোষ্ঠী আছে, কারো উপরে কোন রকম টর্চার করা যাবে না, এদের মানবাধিকার নিয়ে কাজ করবে। আমি একটা প্রশ্ন করি, আজকে যেই ভদ্রলোক এই অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল রিপোর্টটি এখানে দিলেন, তিনি হচ্ছেন ডেভিড গ্রিফিথ। আর এটি তৈরি করেছেন কে জানো? মিস্টার আব্বাস, হি ইজ এ পাকিস্তানি। সেই ভদ্রলোক এইটি তৈরি করেছেন। তারা কি বলতে চাচ্ছেন? ওই 1971 সালে যারা নারী শিশু হত্যা করলো, ধর্ষণ করলো, মানুষকে দেশ হত্যাকে বাধ্য করলো, আজকে তাদের যখন বিচার হচ্ছে, তাদের মানবাধিকারের জন্য তারা নেমে পড়েছে। আপনি বুঝতে পারছেন না? যখন আমাদের একজন লন্ডনে, আবার এদিকে এই লন্ডন ভিত্তিক অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, এবং মাসে $40,000, মাসে $40,000 শুধু লন্ডন বেসড এই আমাদের বিরুদ্ধে কাজ করার জন্য সেখানে লবিস্ট নিয়োগ করা হয়েছে। এগুলো তো ওপেন সিক্রেট, তাই না? তাহলে এখানে আইএস যদি এখানে এস্টাবলিশ করা যায়, তাহলে কি হবে? আমি একবারই বলছি, ওই লোকগুলো এই জন্যই তারা চিৎকার করছে, আইএস না থাকলো তাদেরকে এখানে কাগজের মধ্যে হইলো, পেপারে হইলো, তাকে এখানে এস্টাবলিশ করতে হবে। আইএস সেখানে সিংহই হোক আর ইঁদুরই হোক। আপনার কাছে আসতে চাই, আমরা লন্ডন নিয়ে নানান কথাবার্তা বলছি, যে আলোচনার সূত্র ধরে নানা ষড়যন্ত্রই হোক আর ভালো কাজই হোক, লন্ডন কিন্তু বাংলাদেশের রাজনীতিতে এখন স্থায়ীভাবে যুক্ত হয়ে গেছে। পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটি যখন ছিল, তখন সেই গোলাম আজম লন্ডনে বসে ষড়যন্ত্র করত। আপনিও সেই সময় লন্ডনেই ছিলেন এবং খুব মানে কাছ থেকে দেখার কিছু সুযোগ ছিল। এটি একটি দিক। আবার আপনি অনুষ্ঠানের পরে এসছেন, অনেক আলোচনা হয়েছে এর মধ্যে। আবার বাংলাদেশের একজন প্রবীণ রাষ্ট্রবিজ্ঞানী, তিনি 7ই নভেম্বরের আলোচনায় বলেছেন যে বাংলাদেশে খুব শীঘ্রই বড় ধরনের একটা ঘটনা ঘটতে যাচ্ছে। আবার রাজনৈতিক বিশ্লেষকরা এটাকে আবার সামরিক অভ্যুত্থানের দিকেই ইঙ্গিত করছেন। তো সবকিছু মিলে আপনি কোনো যোগসূত্র খুঁজে পান কিনা? ধন্যবাদ আপনাকে। প্রথম আমি এক লাইনে বলতে চাই, আইএস প্রসঙ্গটা নিয়ে, বাংলাদেশে কোনো আইএস নাই, থাকার কোনো কারণ নাই। এই ব্যাপারে র্যাবের মহাপরিচালকের সাথে আমি সম্পূর্ণ একমত, উনি ঠিকই বলেছেন। কিন্তু বাংলাদেশে যারা আছে, আমি প্রায় বলি, এমন মাননীয় প্রধানমন্ত্রীকে আমি একাধিকবার বলেছিলাম, যে এই যে ধর্মের নামে যে জঙ্গিবাদগুলা, এটা কিন্তু বিচ্ছিন্নভাবে তৈরি হয় না। জঙ্গিবাদও একটা বাদ, একটা আদর্শ তারা লালন করে, এবং এটা দীর্ঘদিনের একটা তাদের ভাষায় অনাদর্শকে আদর্শিক চেতনা মাথায় লালন করে তারা এই কাজগুলা শুরু করে। তো বাংলাদেশে এটা কারা করতে পারে? জেএমবি তৈরি করছে কারা? হরকাতুল জিহাদ তৈরি করছে কারা? এই ব্যাপারে আমাদের হয়তো ওনার মতো অফিসার এবে যাওয়ার পরে একটু অ্যাডভান্স হতে পারে, একটা গবেষণা সেল আছে কিনা আমি জানি না, কিন্তু বারবার বলছিলাম যে একটা গবেষণা সেল থাকা দরকার। এখন আমি বাইতুল মুকাররমে
একটা ধর্মীয় মাহফিলে বক্তৃতা করে আসলাম। তো ওখানে বক্তৃতার যেটা ছিল শাহাদতে কারবালা প্রসঙ্গে, এজিদের সৃষ্টিটা কিভাবে হলো এটা নিয়ে আজকে আমি আলোচনা করেছি। ঠিক বাংলাদেশ জামাতে ইসলাম 1941 সাল থেকে তারা একটা আদর্শ লালন করে, আজকে এক লাইনেই শুধু বলবো, ভারতের স্বাধীনতার সময় তারা ভারতের স্বাধীনতার বিরোধিতা করেছে, পাকিস্তানের সময় তারা পাকিস্তানের বিরোধিতা করেছে, আর বাংলাদেশের সময় স্বাধীনতা বিরুদ্ধে তারা সশস্ত্রভাবে অবস্থান নিয়েছে, এবং এটার আলোচনার প্রয়োজন পড়ে না। এখন লন্ডনে আর এটার যুগসূত্র আপনি খুঁজতেছেন, লন্ডন পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটি করেছিলেন যারা, এই গোলাম আজম সাহেবের চাচা ছিলেন এটার আহ্বায়ক, অ্যাডভোকেট শফিকুল ইসলাম সাহেব ওনার নাম ছিল। আর এখানে অনেকজন ব্যারিস্টার ছিলেন, ওনাকে উপদেষ্টা রাখা হয়েছিল গোলাম আজম সাহেবকে। তাদের মধ্যে এখন কতজন বেঁচে আছেন এবং কে কোথায় আছেন এই খবর আমাদের সরকারের কাছে আছে কিনা আমার জানা নেই। তবে পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটি এখন আমার ধারণা যে তাদের সেই আকাঙ্ক্ষা নাই, তারা পুনরুদ্ধার করতে পারবেন এই চিন্তা তাদের মাথায় নাই। কিন্তু এখানে যারা আছেন জামাত ইসলাম, তারা একটা আদর্শিক চিন্তা চেতনা করেই, কখনো তারা এটা বড় রাজনৈতিক দলের আমাদের আশ্রয় নিয়েছে, তারা নিয়ে মন্ত্রী সভায় তারা স্থান পেয়েছে, এবং তারা মানে উপযুক্ত সময়ে যে কাজগুলা করবে এটা আগে থেকে তাদের একটা প্রস্তুতি ছিল, মানসিক প্রস্তুতি ছিল, আর্থিক প্রস্তুতি ছিল। তারা আমি আপনার ওই এখানে ঢোকার পূর্বেই এসে শুনতেছিলাম যে আর্থিক কারণেও অনেকে আপনার এই সমস্ত কাজে তারা যোগ দেয়, জঙ্গিবাদেই যায়। যদি এটাই সত্য হয় তাহলে অর্থের যারা যোগান দেয় তাদের তো একটা কারণ থাকে, আমি আসবো আপনার, আমার এই লাইনটা শেষ করতে দেন। এখন এদেরকে এখানে তৈরি করছে কারা, অর্থের যোগান দিচ্ছে কারা, এবং তাদের লক্ষ্য কি? আমাদের কোনো খুন হলে আমাদের অফিসাররা আগেই খুঁজেন যে তাদের মোটিভ কি ছিল। তো এই যে বোমা মারা, মানুষ মারা, পুলিশ মারা, এদের তো একটা মোটিভ আছে। এই মোটিভটা কি? এইটাই যখন বলবেন, কেন যখন আপনি খুঁজবেন এবং আর্থিক যোগানদাতাকে খুঁজবেন, তাহলে সহজে উত্তর পেয়ে যাবেন আপনি যে একদল এটা প্রশ্রয় দিচ্ছে, সমর্থন দিচ্ছে এবং পুরোপুরি সমর্থন দিচ্ছে এই জন্য যে তড়িৎ ক্ষমতায় যাওয়ার জন্য, আর আরেক দল এটা করতেছে তাদের যে একটা মানে তথাকথিত ধর্মীয় যে একটা চিন্তা, এই যে উগ্রবাদ, এটা কিন্তু শত শত বছর থেকে এটা ধারাবাহিকভাবে আসছে এবং সবসময় একটা স্থিতিশীল সরকারের বিরুদ্ধে এই উগ্রবাদ গুলা কাজ করছে। আমাদের দেশে ধর্মীয় ভাবে করছে, শুধু গণবাহিনী আর নকশাল ছিল না, আমাদের মেজর মতিউর রহমান মিল্লাত পার্টি করে এই যে কিশোরগঞ্জের দিকে পুলিশদের সাথে কামান যুদ্ধ হয়েছে এখানে, আপনার মনে আছে কিনা? 31 জন মারা গেছিল। এরকম বিচ্ছিন্ন ভাবে অনেক ঘটছে। এখন পরিকল্পিত ভাবে একদম আরো কয়েকদিন পরে এখন যারা বলছেন যে আরো বড় ধরনের ঘটনা ঘটবে, 75-এর মতো ঘটনা ঘটবে, এরা কিন্তু বিনা কারণে বলছেন না, হয়তো আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর দৃঢ় অবস্থানের কারণে এটা একটু সংযত, কিন্তু পরিকল্পিত ভাবে তারা মাঠে তারা বড় ধরনের কিছু এটা করার সুযোগ করছে, এবং যখন এই পরিকল্পনাটা কাছাকাছি আসার সম্ভাবনা দেখা দেয় তখনই তারা প্রেস ক্লাব এইগুলা বক্তৃতা করে এই ধরনের। আমি আসবো আপনার কাছে, আমি একটু মোশাররফ ভাইয়ের কাছে আসতে চাই। মোশাররফ ভাই, যে কথাটি আমরা জামাত জেএমবিতেই আইএসএল বি এরকম একটি গবেষণা মার্কিন যুক্তরাষ্ট্রের সেটি প্রকাশিত হয়েছে, সেই দুই গবেষকের একটি জায়গায় আছে যে তাদের সাম্প্রতিক সময়ে প্রায় 24টিরও বেশি বড় ধরনের নাশকতা গোয়েন্দা সংস্থা কিংবা তারা আগাম খবরের ভিত্তিতে জানতো বলেই সেটি প্রতিহত করতে সক্ষম হয়েছে। এটি একটি দিক। আরেকটি দিক হচ্ছে যে বড় ধরনের ঘটনা, যেটি ডক্টর এমাজউদ্দিন আহমেদ যিনি প্রেস ক্লাবে অনুষ্ঠান করে বলেছেন, একেবারে তিনি অত্যন্ত সম্মানিত মানুষ এবং তার কথাতে আমরা একটু গুরুত্ব দিতেই পারি, বা একটু মানে এই ধরনের রহস্যের গন্ধ আমরা খুঁজে বের করতেই পারি। কিন্তু রাষ্ট্রবিজ্ঞানী, আবার তিনি এই কথা বলেছেন যে গণতন্ত্র যখন অনুপস্থিত থাকে তখন সন্ত্রাসবাদ মাথাচাড়া দিয়ে ওঠে। কি বলবেন? না, আপনার কথা আমি দীর্ঘক্ষণ আলোচনা শুনছি, আমাকে একটু সময় দেওয়া উচিত আমার মনে হয়, যে আমি আসলে সবার কথা শুনছিলাম। এখানে আমি বিশেষ করে আমাদের শফিকুর রহমান সাহেব শ্রদ্ধা, উনি যে কথাটি বলেছেন যে আমরা আসলে কিছু একটা গন্ধ বারবার কেন
খুঁজতে যায়। যেমন আপনি একটি কথা বলেছেন পূর্ব বাংলা পুনরুদ্ধার কমিটি, এটার কোনো অস্তিত্ব বাংলাদেশে আছে এটা আমি বিশ্বাস করি না। মানে এটা আমরা জানি বাংলাদেশে থাকবে কেন, এটা ছিল লন্ডন, এটা লন্ডনের সুযোগ নাই। কারণ এই 44 বছরে বাংলাদেশ কিন্তু এখন সোজা মাজা সোজা করে দাঁড়িয়েছে। যে কোনো লোক এসে বাংলাদেশকে হঠাৎ করে ধ্বংস করে দিয়ে যাবে এই সুযোগ কিন্তু এখন আর নাই। কারণ অর্থনৈতিক ভাবে বলেন, সামাজিক ভাবে বলেন, রাজনৈতিক ভাবে বলেন, সর্বক্ষেত্রে কিন্তু বাংলাদেশ এখন মাথা তুলে বিশ্বে দাঁড়িয়েছে। যে সমস্যাগুলি আছে, আপনি যে কথাগুলি আজকে আপনি এমাজউদ্দিন স্যারের প্রসঙ্গ বলেছেন অথবা এখানে আলোচনা যে কথাগুলি বলেছে, হ্যাঁ বাংলাদেশে একটি সংকট আছে, এটাকে অস্বীকার করার পদ্ধতি নেই। সেই সংকটটাকে গণতন্ত্রের সংকট। এখানে বাংলাদেশ অর্থনীতিভাবে অগ্রসর হয়েছে, আমাদের র্যাবের ডিজি মহোদয় বলেছেন, এই ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নেই। অর্থনৈতিকভাবে বাংলাদেশ এখন অনেক স্বয়ংসম্পূর্ণ। বাংলাদেশের সামাজিক সূচকে আমরা অনেক অগ্রসর হয়েছি, কিন্তু আমাদের এখানে অভ্যন্তরীণ কিছু সমস্যা আছে। এটাকে যদি আমরা অস্বীকার করি, এটাকে যদি আমরা অস্বীকার করে আমরা যদি নিজেদের যে কথাটি বলেছে বাংলাদেশের যদি অভ্যন্তরীণ সন্ত্রাস হয়, আমরা যদি বলি যে বর্তমান যারা ক্ষমতায় আছে এরা ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য আজকে এই ঘটনাগুলিকে মদত দিচ্ছে, তাহলে এটাও নিশ্চয় উড়িয়ে দেওয়া যাবে না। আজকে যেই বারবার আঙ্গুলটা দেওয়া হচ্ছে বিএনপি, বিরোধী দল, বিএনপি কিন্তু আজকে ক্ষমতায় নেই। অথচ আপনি দেখবেন টিআইবির যে প্রসঙ্গটা বলেছে যে বিএনপির কোনো আজকে সংসদও নেই, রাজপথও নেই, অথচ সংসদে 6128 বার বিএনপির সম্বন্ধে সমালোচনা করা হয়েছে। সুতরাং বিএনপির অস্তিত্ব যে বাংলাদেশের রাজনীতিতে আছে এটাকে কিন্তু অস্বীকার করার পদ্ধতি নেই। বিএনপি কি চাচ্ছে? বিএনপি চাচ্ছে একটি অবাধ, সুস্থ, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের যে কথা ডিজি মহোদয় বলেছেন যে 5 বছর পর ক্ষমতা পরিবর্তন হয়। আমরা কিন্তু সেই জিনিসটা চাই, কিন্তু যে গত পরিবর্তন হয় না, যে পরিবর্তন হয় না সেটা নাই, কিন্তু এই বাংলাদেশে তো অন্য কোনো ভাবে ক্ষমতা পরিবর্তনের সুযোগ নেই। কারণ এখন বাংলাদেশ, বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে 91 থেকে যে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে, এটা পর্যায়ক্রমে ধীরে ধীরে গণতন্ত্র শক্তিশালী হচ্ছে। কিন্তু আজকে 2000 এখানে সমস্যাটা কোথায়? সংকটটা যে 2005-এর একটি নির্বাচন, যেটা বর্তমান শাসক গোষ্ঠীও স্বীকার করেছে যে এই নির্বাচনে বাংলাদেশের সম্পূর্ণ জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নাই, এখানে একটি সংকট রয়েছে। তাদের বক্তব্য হলো যে বিরোধী একটা বড় বিরোধী দল এই নির্বাচনে অংশগ্রহণ করে নাই, যার জন্য এই সমস্যা হতেই পারে। কিন্তু এই সমস্যাটাকে আপনাকে সমাধান করতে হবে। আজকে যে কথাটি আপনি বলেছেন যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে, এবং আমরা যারা বিরোধী, সংসদের বাইরের বিরোধী দল, আমরাও কিন্তু বলছি যে বাংলাদেশে কোনো জঙ্গলি সংগঠন নাই। তাহলে বাংলাদেশে যে ঘটনাগুলি ঘটছে কেউ তো করতেছে। হ্যাঁ, আমরা বারবার বলেছি যে স্থানীয়ভাবে কোনো সন্ত্রাসী গোষ্ঠী এগুলো করতে পারে, কিন্তু আপনি লক্ষ্য করবেন যে আমি আজকে অত্যন্ত সাধুবাদ জানাই ডিজির মহোদয়কে যে একটি ঘটনা ঘটলে সেটা তদন্তের মাধ্যমে, উনি বলেছে আমি এখন বলতে চাই না, তদন্তের মধ্যে চিহ্নিত হবে। কিন্তু আপনি সরকারের দিকে লক্ষ্য করবেন যে একটা ঘটনা ঘটলে বলে দিচ্ছে এই ঘটনার সাথে জামাত বিএনপি জড়িত। এই যে আগাম কথাটা বলা, সেখানে যারা এই তদন্তের সাথে জড়িত অথবা যেগুলি পর্যবেক্ষণ করে তাদেরকেও তো এই দেশের লোক, তারাও তো চাকরি করছে, তাদের ডিসিশনটা কোথায় যাবে এটা সহজে আমরা অনুমান করতে পারি। সুতরাং দায়িত্বশীল লোক আমাদের যারা আছে এদেরকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে যে আপনার শেষ কথা যে দায়িত্বশীল লোককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। 21শে আগস্টে যখন গ্রেনেড পড়ে তখন বলা হয় যে গ্রেনেড ভ্যানিটি ব্যাগে করে নিয়ে আসা হয়েছে। এই দায়িত্বশীলতা আমরা দেখেছি। আমরা আসবো সেই প্রসঙ্গে কথা বলবো। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে ফিরে আসতে চাই। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট বিরতি, থাকুন এটি নিউজের সঙ্গেই। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি। আমরা যে বিষয় নিয়ে কথা বলছি এটাই বাংলাদেশ। স্যার, আপনার কাছে একটু আসতে চাই যে আমরা বিরতির আগে যেই জায়গাগুলোর মধ্যে ছিলাম, দায়িত্বশীলতার কথা মোশাররফ ভাই বলছিলেন, সেগুলো আমি হয়তো স্যার আপনার কাছ থেকে শুনবো, কিন্তু আমার কাছে যেটি সেই মার্কিন দুজন গবেষক তারা যে প্রতিবেদনটি দিয়েছে সেটি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তারা বলছেন যে গোয়েন্দা সংস্থা তাদের তৎপরতা প্রায় 24টিরও বেশি নাশকতা ঠেকানো সম্ভব হয়েছে তারা বলছেন। তারপর আবার এটিও বলছেন তারা যে তাদের ভেতরকার নানা ধরনের সীমাবদ্ধতা, যন্ত্রপাতি আমদানি ইত্যাদি ইত্যাদির সীমাবদ্ধতাও আছে। আবার বাংলাদেশের একটি জাতীয় দৈনিক আমরা দেখেছিলাম যে সেই অত্যাধুনিক অস্ত্র আমদানিতেও নানান ধরনের নেতিবাচক প্রচার প্রচারণা করে। তাহলে মানে সবকিছু মিলিয়ে এলোমেলো পরিস্থিতি সৃষ্টি করাই যেন একটা মূল উদ্দেশ্য। কি বলবেন? এটা তো আছে আমাদের, এই সমস্যা তো রয়ে গেছে। তবে এটা ঠিক আপনি খেয়াল করে থাকবেন যে আমি কিন্তু একাধিকবার অনেক জায়গায় এই সমস্ত পাবলিক মিডিয়াতে বলেছি যে যে একটা ঘটনা ঘটে যায় এটাই আমরা দেখি, কিন্তু পর্দার অন্তরালে যে কত ঘটনা আমরা ঠেকিয়ে দেই সেই পরিসংখ্যান তো নাই কারো কাছে। তো এটাই গবেষকদের নিবন্ধে এসছে। আর আমরাও দেখেছি বাংলাদেশের বিভিন্ন নামে এই পর্যন্ত আমরা প্রায় 113টি সংগঠনের অস্তিত্ব পেয়েছে। কোনো কোনো সংগঠন দেখেছি একবারই নাম জানান দিয়ে ওই যে বিলুপ্ত হয়েছে আর খবর নাই। এইভাবে এইগুলো যখনই আমরা গ্রেফতার করেছি বা কিছু একটা করেছি, দেখা যায় রুট এক জায়গায়, একটা ধর্মভিত্তিক রাজনৈতিক দলের
তারা কোনো না কোনো সময় সদস্য হিসেবে কাজ করেছে এবং তারপরে তারা এই অফ ট্র্যাকে গিয়েছে এবং গিয়ে বিভিন্ন দল ফর্ম করেছে, জঙ্গিবাদী গোষ্ঠী ফর্ম করেছে। জেএমবিও দেখেছি আমরা, জেএমবি অনেক নেতা ইনফ্যাক্ট আগে একটা বাংলাদেশের মেইন স্ট্রিমের একটা ধর্মভিত্তিক দলের সদস্য ছিল। কয়েকদিন আগে কিন্তু গতকাল ক্লিপে ধরা পড়েছে একজন, যে বর্ধমানের 11 মাস পরে সে কিন্তু দেখেন ওই একই দলের সদস্য এবং পরবর্তী সময় সে জেএমবি তে কনভার্ট হয়েছে। এখন জেএমবি বলি, হুজি বলি, হিকমা বলি, কি বলে হামজা ব্রিগেড বলি, যত নাম আমাদের কাছে আছে, দেখা যায় এগুলো ধরলেই কোনো না কোনো সময় সে ওই দলের সদস্য ছিল। তার মানে ওই দলটা এবং তাদের যে সংগঠন, এটাই মূলত হচ্ছে বাংলাদেশে এই জঙ্গি তৈরি করার একটা ব্রিডিং গ্রাউন্ড আর কি। আর যেটা হলো যে একটা কনফিউশন কিন্তু এখন তৈরি হয়েছে যে প্রধানমন্ত্রী কিন্তু সবসময় মাননীয় প্রধানমন্ত্রী বলে আসছেন যে বাংলাদেশ জঙ্গিবাদের কোনো স্থান নাই এবং জিরো টলারেন্স এগেইনস্ট টেররিস্ট, এবং এটাই কিন্তু গত 6-7 বছরের সরকার এই কাজটা করে আসছে। এবং বাংলাদেশে আমরা এক সময় একেবারে টোটাল ম্যানিফেস্টেশন অফ জঙ্গিবাদ দেখেছি কিন্তু 2004 সালে, এবং তারপরে এগুলোকে আস্তে আস্তে পর্যায়ক্রমে ক্র্যাকডাউন করা হয় এবং গত 6-7 বছরে কিন্তু ক্রমাগতভাবে করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বাবা বলছেন যে জঙ্গিবাদকে আমরা স্থান দিব না, এর বিরুদ্ধে তার সরকার কাজ করছে, আমরা কাজ করছি তার নেতৃত্বে, ওনার নেতৃত্বে। বাট থিং ইজ দ্যাট এখন আবার তৈরি করা হয়েছে কনফিউশন যে এই সরকারের লোকজন কিছুদিন আগ পর্যন্ত বললো বাংলাদেশে জঙ্গিবাদ আছে বা জঙ্গি আছে, এখন বলতেছে আবার জঙ্গি নাই। বিষয়টা কিন্তু খুবই ট্রিকি। সরকার বলছেন যে বাংলাদেশে আইএস এর কোনো স্ট্রাকচার বাংলাদেশে নাই। এখন যখন 80-র দশকে আপনার মনে আছে কিনা জানি না, আমরা বয়স্ক তখন আইরন নো, যখন প্যালেস্টাইনে ফাইনাল যুদ্ধ হয়, বাংলাদেশ থেকে বহুত লোক ফ্লাই করে গেছে ওখানে যুদ্ধ করার জন্য। তখন কিন্তু প্যালেস্টাইন থেকে ওখানে রিক্রুট করতে আসেও নাই, তাই এখানে কোনো সদস্য প্রচার করা হয় না, কিচ্ছু করা হয় না। একইভাবে যখন ইরাকে যুদ্ধ হয়েছে তখনও কিন্তু আমাদের দেশ থেকে লোক গেছে। আবার যখন আফগানিস্তান যুদ্ধ হয়েছে আফগানিস্তানে, তখন আমাদের এখান থেকে প্রচুর লোক গিয়ে যুদ্ধ করছে। তার মানে কি এরকম লোক যেতে বা মোটিভেটেড হতে আপনার ওই সংগঠনের স্ট্রাকচার এখানে থাকা দরকার নাই। আর এখন যেটা সমস্যা হয়েছে, সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট, ওয়েবসাইট, টুইটার, ফেসবুক, ব্লগ, এর মাধ্যমে কি মুহূর্তের মধ্যে এই ম্যাটেরিয়াল অ্যাভেলেবল থাকে। একজন মানুষ ঘরের মধ্যে বসেই কিন্তু হি ক্যান বি মোটিভেটেড। আমরা দেখেছি এই যে ময়মনসিংহে 14 বছরের একটা ছেলে ঈশ্বরগঞ্জের এখানে, সে আইএস এর পোস্টার লাগাচ্ছে। বাহ, তুই বাবা কোথায় পাইলি আইএস এর পোস্টার? আসলে ওর বাবা ওই ধর্মভিত্তিক একটা রাজনৈতিক দল করতো, তার মানে কি তার বাসার মধ্যে এই ধরনের এনভায়রনমেন্ট ছিল, আর বাকি কাজটা সে কোথা থেকে শিখছে? ইন্টারনেট থেকে। তো তার মানে কি যে এখানে ওই যুদ্ধ হচ্ছে এখান থেকে 1000 মাইল দূরে, কনফ্লিক্ট 1000 মাইল দূরে, কিন্তু এখানে somebody can be motivated by himself। কিভাবে? এই যে সোশ্যাল মিডিয়ার কারণে। দ্যাট ইজ দ্য চ্যালেঞ্জ। কিন্তু গভর্নমেন্ট বলার চেষ্টা করছে এটা যে স্ট্রাকচার কিছু নাই। কয়েকবার চেষ্টা করা হয়েছিল, আপনারা জানেন, তাদেরকে প্রতি কিন্তু গ্রেফতার করেছে, ভারত থেকে আসছিল, লন্ডন থেকে আসছিল, তাদের কিন্তু আমরা চেষ্টা করেছি এখানে পেশ করার জন্য, আমাদের ইন্টেলিজেন্সের সহায়তায় আমরা তাদের গ্রেফতার করে তাদেরকে ডিসমেন্টল করেছে, এবং আমাদের কিন্তু তাদের প্রতি দৃষ্টি অব্যাহত আছে এই ধরনের কিছু আছে কিনা। আমরা এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশে আইএস এর কোন স্ট্রাকচার্ড অর্গানাইজেশন দেখতে পাইনি। এখন হতে পারে সিম্পাথাইজার রয়েছে, হতে পারে নিজেরা মোটিভেটেড হয়েছে, এটা হতে পারে, কিন্তু এই ধরনের সংগঠনের অস্তিত্ব আমরা এখন। স্যার, আপনি সামাজিক কথা বলছিলেন, একটু ডিজি মহোদয়কে একটু উনি একটা চমৎকার কথা বলেছেন যে সরকার প্রধান বলছে বাংলাদেশে জঙ্গি সংগঠন নাই, অথচ মন্ত্রীরা বলছে এখানে তাদের অস্তিত্ব আছে। তাহলে এটা নিশ্চয়ই আইনশৃঙ্খলা আর বাংলাদেশের জঙ্গি আপনাদের জন্য কাজ করতে নিচ্ছে, কনফ্লিক্ট হচ্ছে। এটা হলো পলিটিক্যালি এবার বলা হচ্ছে, কিন্তু গভর্নমেন্ট ইজ ক্লিয়ার এবং আমরা যারা কাজ করছি ফিল্ডে আমরাও ক্লিয়ার। আমরা এই মাত্রই কথা শেষ করলাম আমি যে স্ট্রাকচার্ড বা অফিসিয়াল বা আনঅফিসিয়াল কোন সংগঠন আমরা বাংলাদেশে দেখি নাই, বাট জেএমবি তে বাংলাদেশে আছে এবং জেএমবি যে আইএস এর বীজ সেটা তো সেই গবেষকরা বলছে। তারপরে কি বলছি, হুজি বাংলাদেশে সব ছিল, তারা বাংলাদেশ সংগঠন করার চেষ্টা করে। এই গত মার্চ মাসে আমরা শাহাদাতুল হিকমা নামে বিশাল সংগঠন আবিষ্কার করছি চিটাগাংয়ে এবং বাঁশখালীতে, এবং তাদের মাদার অর্গানাইজেশন যেটা সেইটা জামাতি। এখন এটাই বলছে যে বাংলাদেশে এই ধরনের চেষ্টা করা হয়, প্রতিনিয়ত গভর্নমেন্ট সেটা ফাইট করার চেষ্টা করছে, কিন্তু সরি আইএস এর বিষয়ে যেটা গভর্নমেন্টের স্ট্যান্ড সেটা আমরা মনে করি যে এই ধরনের কোন স্ট্রাকচার্ড
সংগঠন বাংলাদেশ নেই। স্যার আপনি সামাজিক যোগাযোগের কথা বলছিলেন যে সামাজিক যোগাযোগের মাধ্যমে এই জিনিসটি দারুণভাবে ছড়িয়ে যায়, কিন্তু সামাজিক যোগাযোগে আপনার একটি বক্তব্য, বিশেষ করে সাভারের সেই শিল্প পুলিশ হত্যার পর আপনি বলেছিলেন একটি মন্তব্য যে মানে রাষ্ট্রের কাছে এগুলি খুবই তুচ্ছ ঘটনা, খুবই নগণ্য ঘটনা, এবং এটি যেভাবে আমরা দায়িত্ব পালন করতে দেখেছি বা একেবারে আমরা পুলিশকে রাস্তায় নামিয়েছি কিন্তু সেভাবে জঙ্গিবাদের বিরুদ্ধে কোনো প্রশিক্ষণ না দিয়ে, বা পুলিশকে আমরা কেন রেখেছি সেই প্রশিক্ষণও কিন্তু তাদের ছিল না, কিন্তু কাউন্টার টেররিজমের কথা আমরা বারবার শুনছি, বা যে যন্ত্রপাতির কথা আমি বললাম যে র্যাবের উন্নত মানের যন্ত্রপাতি কারা সেগুলো ঠেকিয়ে দিল, এইগুলো নিয়ে আমরা কিন্তু প্রশ্ন করি না। তাহলে সেই যদি অত্যাধুনিক প্রযুক্তি থাকলো তাহলে কি এই সন্ত্রাসবাদ ঠেকানো খুব কি কঠিন কাজ ছিল? এখন আমরা জানি যে বিভিন্ন কারণে এই ধরেন এই যে আমরা পত্র পত্রিকা একটা দেখছি যে সরকারের বিরুদ্ধ পক্ষ আছে, তারা তো যে কোনো ইস্যুতে গভর্নমেন্টের বিরোধিতা করছে, সেটা একটা বিষয়। বাংলাদেশের পলিটিক্সে এটা একটা আমরা মনে করি যে খারাপ হোক যা কিছু হোক, বা দ্যাটস দি আসপেক্ট, বৈশিষ্ট্য। কিন্তু আজকে যখন তাভেলাকে হত্যা করা হলো, হর্ষি ও খনিকে হত্যা করা হলো, কিংবা দুজন পুলিশ সদস্যকে নির্মমভাবে হত্যা করা হলো, একজন প্রকাশককে খুন করা হলো, আরেকজন প্রকাশককে খুন করার চেষ্টা করা হলো, তখন আমাদের সমালোচনাটা কোন দিকে যাওয়া উচিত, আমাদের বক্তব্যটা কোন দিকে যাওয়া উচিত? আমি মনে করি জাতিগতভাবে বক্তব্য সবার হওয়া উচিত এই খুনিদের বিরুদ্ধে। কিন্তু দেখবেন একটা গোষ্ঠী, একটা তো দেখি আমরা পলিটিক্যাল বিরোধী পক্ষ, তারা তো পারলে বলবে যে গভর্নমেন্ট নিজেকে খুন করে আসছে, এখন বললে না, সেটা তো মোশাররফ ভাই বললোই যে যদি এখন সরকার করে থাকে সেটাও তো হতে পারে। হ্যাঁ, তো সরকার নিজের পায়ে নিজে গুলি করবে আর কি, বিকজ গভর্নমেন্ট এরকম চালাক যে নিজের পায়ে নিজে গুলি করবে। তো বোকা বলা তো গভর্নমেন্ট ঠিক হবে না, গভর্নমেন্ট ইজ ভেরি চালাক, সে গভর্নমেন্ট নিজের পায়ে নিজে গুলি করতেছে। তো ফাইন, তো আমার ওইটা প্রেক্ষিতে মন্তব্য করবো না আমি, কারণ দিস পলিটিক্যাল থিংস লেট দেম হ্যান্ডেল ইট পলিটিক্যালি। সো আমি যেটা বলতে চাই যে আমরা এই পত্র পত্রিকায় বিভিন্ন মন্তব্য দেখছি, তো সেক্ষেত্রে সবার মিডিয়ারও একটা বিরাট অংশ দেখি আমরা, একটা উল্লেখযোগ্য অংশ, তারা কিন্তু অঙ্গনির্দেশ করছে হচ্ছে ল এনফোর্সারদের দিকে, সরকারের দিকে। কিন্তু মূল ব্যাপার হলো আমাদের এখন ঐক্যবদ্ধ হতে হবে এদের বিরুদ্ধে। এদের বিরুদ্ধে না হয়ে এনার্জি নষ্ট করছে এইদিকে, আরে এনার্জি নষ্ট করেন না ভাই, আসলে আমরা এনার্জি এনগেজ করি এদের বিরুদ্ধে। কারণ কি মানে সেটাই গুরুত্ব। আমি একটু থামাই, আবার আসবো আপনার কাছে। আমি যেটি মানে মোশাররফ ভাইয়ের আগে বলছিলেন দায়িত্বশীলতার কথা, এবং সেই দায়িত্বশীলতা নিয়ে আমি আপনার কাছ থেকে একটু শুনবো। আমি একটু ভাবার সময় দিতে চাই আপনাকে, আমি আবারও একটু বিরতি নিয়ে তো দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ ধাপে চলে এসেছি। আমরা যে জায়গাটিতে ছিলাম, স্যার দায়িত্বশীলতার কথা, মানে বিরতির আগে আপনি বলবেন যে মানে দায়িত্বশীল কথাবার্তা বা দায়িত্বশীল মুখ থেকে দায়িত্বশীলই কথা হওয়া উচিত, কি বলবেন? অবশ্যই দায়িত্বশীল কথাই হওয়া উচিত। আমি আপনাকে বলি, বাংলাদেশের লন্ডনে বসে, লন্ডন কিন্তু এখন আমাদের বাংলাদেশের জন্য এটা এই কিছু বলে জঙ্গি কেন্দ্র হয়ে গেছে এখন। সেখানে একসময় গোলাম আজম ছিল এবং তার চাচা ছিল, অনেকেই ছিল। এখন কি আছে? এখন একদিকে তারেক রহমান সাহেব আছেন, আরেকদিকে কে আছেন? জামাতের পক্ষ থেকে ব্যারিস্টার রাজ্জাক, যিনি, এবং একই সঙ্গে আছেন সেখানে চৌধুরী মঈনুদ্দিন, এটা উনি জানেন ভালো করে, চৌধুরী মঈনুদ্দিন, যিনি আলবদরের সেকেন্ড ইন কমান্ড ছিলেন ঢাকায়, যেটা আমরা জানি, এবং যিনি কনভিক্টেড হয়ে গেছেন। আচ্ছা, তো সেখান থেকে যদি এই ধরনের কথা হয়, দেশপ্রেম কার মধ্যে আছে কার মধ্যে নেই, এটা কি আর বলার অপেক্ষা রাখে? আর যাদের, নয়তো আপনি বলেন এই একজন মাত্র নেত্রী, যাকে 19 বার হত্যা করার জন্য অ্যাটাক করা হয়েছে, তার বাড়িতে 3 বার গুলি করা হয়েছে, এই বঙ্গবন্ধু এভিনিউ, তারপরে 0 পয়েন্ট, তারপরে এই যে রাসেল স্কোয়ার, জামালপুর, চিটাগং, তারপরে রাজশাহীর এই যে নাটোর, এইভাবে একজন কই? এই পর্যন্ত আপনি বলেন, এই পর্যন্ত বাংলাদেশ হওয়ার পর থেকে যখন নাকি লোকজন হত্যা করা হচ্ছে, শুরু হয়েছে, মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধের পক্ষের লোক ছাড়া অন্য কোন পক্ষের একটি লোকের উপর অ্যাটাক হয়েছে? তাহলে আমরা কেন বুঝতে চাইবো না? এটা কি খুব একটা কি জটিল ব্যাপার যে কারা আইএস ডাকলে, কারা আইএস আসলে বেনিফিশিয়ারি হবে? কারণ তারা পারছে না গত 45 বছরে মানুষ হত্যা করে, আক্রমণ করে, নেতাদের আক্রমণ করে তারা দখল করতে পারছে না বলে আইএস কে মনে করছে অনেক শক্তিশালী। অতএব আইএস যদি এখানে ফিজিক্যালি নাও আসে, অন্তত পক্ষে কনসেপচুয়ালি যদি আসে, তাহলেও তাদের লাভ। কারণ
আজকে আপনি বলছেন অর্থ, জামাতের তো অর্থের বাইরের অর্থের দরকার নাই, তারপরে তাদের কি যাবে রাবেতা আলমী ইসলাম তাদের ফাইন্যান্সিয়ার, এইখানে ইসলামী ব্যাংক থেকে শুরু করে এই মানারাত থেকে শুরু করে কি নেই, আলামেইন থেকে শুরু করে চেইন কি নেই তাদের। একবার প্রফেসর বারাকাত আজ থেকে 4-5 বছর আগে বলছে তাদের নেট ইয়ারলি প্রফিট হচ্ছে মোর দেন 2000 crore টাকা, মোর দেন 2000 crore টাকা নিশ্চয়ই, এবং এতদিনে অনেকটা হয়েছে, সেটা এখন হয়তো 4000 কোটি টাকা ছাড়িয়ে যাবে। এবং আমি তো বলছি প্রথমে, আপনি বলেন এই যে যারা হুজুর এখানে মাফ করে দিয়েন, যে হুজুররা একসময় মানুষের বাড়িতে জানাজা দিয়ে, হ্যাঁ জানাজা পড়ে পয়সা নিত, যে হুজুররা একসময় ওই কোরআন পড়িয়ে পয়সা নিয়ে জীবন ধারণ করতো, তারা এখন কি লাইফ লিড করে আপনি দেখেন না, কি লাইফ লিড করে। আমরা এগুলো নিয়ে আরেকদিন একটা অনুষ্ঠান করবো। কোথায় আসে টাকা? জি, আমরা আমি নিজে দেখছি কিভাবে এই যে টুঙ্গিপাড়ায় যেভাবে 76 কেজি বোমা, দুটো, একটি হেলিকপ্টার প্রাইম মিনিস্টার ছিলেন, আরেকটিতে আমরা ছিলাম, আমি নিজে দেখেছি ওই স্কুলে কিভাবে হয়েছে। এবং এখন পর্যন্ত আমি দেখি জামাতিদের তাদের লাইফ স্টাইলই আলাদা। আমি একটু থামাই স্যার, সবাইকে সুযোগ দিতে হবে একদম। শামসুর রহমান, আমি একদম ছোট করে একেবারে শেষ পর্যায়ে মানে আপনার একেবারে সমাপনী বক্তব্য মানে আশা করছি স্যার। আমি ওই জায়গাটাতে আসি যে মানে রাজনীতিবিদদের বক্তব্য মানে তার ভূমিকাটা কি হওয়া উচিত। আমি মনে করি এখানে একটা জায়গাতে আমি ফিরে আসি, আমরা আন্তর্জাতিক সম্পর্কে একটা কথা বলি সবসময় যে কনফিডেন্স বিল্ডিং মেজার, আস্থার সম্পর্কটা। যখনই যে কোনো বিষয়ে, আজকে আপনি অর্থনৈতিক প্রবৃদ্ধির কথা বলেন, দেশকে সন্ত্রাস মুক্তর কথা বলেন, দেশের গণতান্ত্রিক চর্চাকে আরো উন্নত পর্যায়ে নিয়ে যেতে কথা বলেন, এবং গণতন্ত্রকে যে নতুন স্টাইল, নতুন একটা ধারণা যে গণতন্ত্র আর উন্নয়ন যে একটা ঠিক পাশাপাশি চলে, এই ধারণাটাকে আরো সমৃদ্ধ করার জন্য আজকে দরকার শুধু বিরোধী দল না, সকল দলের একটা আস্থার সম্পর্ক গড়ে তোলার দরকার। অসংখ্য ধন্যবাদ। মোশাররফ ভাই, আপনার একেবারে সমাপনী শেষ বক্তব্য। আমি স্যারের কথার সাথে একমত। আস্থার সম্পর্ক গড়ে তুলতে হলে একটা জাতীয় ঐক্যমত দরকার। যে কথাটি আমাদের ডিজি মহোদয় বলেছেন যে বাংলাদেশ এখন আর এই 44 বছরে কিন্তু পিছিয়ে নেই, আমরা অনেক দূর অগ্রসর হয়েছি, আমাদের জাতি হিসাবে এক হতে হবে। এই ডাকটি কিন্তু ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়েছে। সরকার যদি এই ডাকের প্রতি মানে সাড়া দেয়, তাহলে আমরা মনে করব এই দেশের প্রতি তাদের মমত্ববোধ আছে, ভালোবাসা, গণতন্ত্রকে একটি স্থায়ী রূপ দিতে তারা চায়। অসংখ্য ধন্যবাদ। আসলে সাড়া দেয়া এবং সাড়া না দেয়া নিয়ে নানান ধরনের ব্যাপার আমরা এর আগেও দেখেছি এবং ভবিষ্যতেও রাজনীতিতে দেখব, এটি মানে খুবই স্বাভাবিক হয়ে গেছে। মানে অনেক আমি 5 সেকেন্ড বলতে পারি, 5 সেকেন্ড আমি আপনাকে বলি, 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন বেগম খালেদা জিয়া। শেখ হাসিনা 24 ঘন্টার মধ্যে তাকে টেলিফোন করেছিলেন, পার্লামেন্ট থেকে আহ্বান করেছিলেন সংলাপের যে আসেন বসি, তারপরে টেলিফোন করে বলছেন আসেন আমার বাড়িতে আসেন, অথবা আপনার বাড়িতে যাই, আপনি কি খাবেন বলেন। আমরা সেই টেলিভিশন কনভারসেশন আমরা শুনেছি, কি ল্যাঙ্গুয়েজে শেখ হাসিনাকে গালাগালি করা। আমি তো থামাই, আমি যে কথাটি জামাতকে না ছাড়লে কোন সংলাপ হবে, জামাতকে ব্যান করে দেয়, জামাত তো জাতীয় অবশ্যই প্রয়োজন আছে। এই ঐক্য জনবিগস্ত কাদের সাথে হবে এইটা অত্যন্ত স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। তারা যে সমস্ত সন্ত্রাসী কার্যকলাপ করেছিলেন, যারা এখন ঐক্যের ডাক দিলেন, মানুষ পুরানো, গাড়ি পুরানো, এইগুলার ব্যাপারে একটা দোষ স্বীকার করতে হবে। দায়ী তো সময়ের এই জীবনগুলোর জন্য, মানুষের বাড়িঘরের জন্য, স্কুল কলেজের জন্য, এবং তাদের যে মিত্র যারা বাংলাদেশকে একটা অস্থিতিশীল রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে চায় বা ধ্বংস করতে চায়, এদের সঙ্গ ত্যাগ করতে হবে, তারপরে ঐক্য, নতুবা ঐক্যের ওনাদের সাথে ঐক্যের কোন ব্যবস্থা নেই। স্যার, আমরা একেবারে শেষ পর্যায়ে আছি এবং যে বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম যে এটাই বাংলাদেশ, এবং আজকে লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশের এই খেলা দেখেছে এবং তাদের যে অ্যাটিটিউড বা তারা যে ভাষায় কথা বলে, কে এলো কে গেল, সেগুলো তারা একেবারেই কেয়ার করে না। শেষ আশ্রয়স্থল বাংলাদেশের জনগণ। কি বলবেন? অবশ্যই আমি পুরোপুরি একমত। আমার কথার মাঝখানে মেরে বলেছি যে এন্ড অফ দ্য ডে পিপল উইন, এবং যারা দেওয়াল লিখন পড়তে পারছেন না, পড়ার চোখ নেই, অন্তর্দৃষ্টি নেই, তারা কিন্তু ইতিহাসের গহ্বরে বিলুপ্ত হয়ে যাবেন। কারণ ওই অতিকায় অনেক বড় থাকতে পারে অনেক কিছু,
এরকম বড় প্রাণী বিলুপ্ত হয়ে গেছে, ডাইনোসর এরকম বিলুপ্ত হয়ে যাবেন। জনগণের ভিতরের যে আরতি, তাদের চোখের ভাষা, দেওয়ালে লিখন পড়তে জানতে হবে, এবং জানা যারা রাজনীতি করেন তাদের জন্য খুব জরুরি। আমি অ্যাডভাইস করছি না, কারণ আমি গভর্নমেন্ট কর্মচারী। কিন্তু স্যার তাহলে আমরা পার্শ্ববর্তী রাষ্ট্রের যে এক হয়ে যাওয়ার একটি নজির, রাইট, সেটাই আমরা বলছিলাম যে যখন দেবযানী ঘটনা ঘটলো নিউ ইয়র্কে, নিউ ইয়র্ক পুলিশ ধরে নিয়ে গেল ইন্ডিয়ান ডিপ্লোম্যাট দেবযানীকে, তখন কিন্তু ইলেকশনের আগের মুহূর্তে ভারতে এবং বিজেপি আর কংগ্রেস তখন ড্যাগার হেড। যখন এই ঘটনা ঘটলো সঙ্গে সঙ্গে কিন্তু সবাই এক হয়ে গেল এবং সবাই দেবযানীর পক্ষ নিল, ইন্ডিয়ার পক্ষ নিয়েছিল, বা তারা জাতীয় স্বার্থকে সবার উপরে দেখেছে। আমাদেরও এখান থেকে শেখার অনেক কিছু আছে। উই হ্যাভ এ নিউ ডেমোক্রেসি, ইয়াং ডেমোক্রেসি। আমরা ভুলভ্রান্তি থাকবে, এখান থেকে শেখার অনেক কিছু আছে, আমরা শিখতে চাই, এবং বাংলাদেশের মানুষ কিন্তু খুব দ্রুত শিক্ষা নিতে পারে। আমি শুধু এই সুযোগে শেষ কথা যেটা বলতে চাই, যে যখনই আমাদের দেশে কোনো গণবিরোধী, জনবিরোধী, দেশ বিরোধী, সমাজ বিরোধী, রাষ্ট্রবিরোধী ঘটনা ঘটে, তখন আমরা দয়া করে এক শ্রেণী মানুষ যারা এই ল এনফোর্সার এবং সরকারের বিরুদ্ধে এনার্জি নষ্ট করেন, এইটা নষ্ট না করে আসেন যারা ক্রিমিনাল, যারা গণবিরোধী, দেশ বিরোধী, অপরাধী, সন্ত্রাসী, জঙ্গি, তাদের বিরুদ্ধে অসংখ্য ধন্যবাদ। এই ছিল আমাদের আজকের আয়োজন। অনুষ্ঠানটি সকাল 9:30টায় পুনঃপ্রচারিত হয়, নিশ্চয়ই আপনারা দেখবেন। দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। শুভরাত্রি।